এবং এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস, সো একটু মনোযোগ দিয়ে দেখেন। তা আমরা যখন ক্লাস বানাবো তখন আমরা কি লিখবো, ক্লাসের নামে একটা কিওয়ার্ড আছে, ঠিক আছে, এবং এটার নামটা দিব ভ্যারিয়েবলের মতো করে, বাট শুরুটা হবে বড় হাতে, ঠিক আছে। যেমন আমরা স্টুডেন্ট নামে টেবিল বানাইছি না, ওইরকম স্টুডেন্ট নামে ক্লাস বানাবো, স্টুডেন্ট। ওকে, আচ্ছা। এখন স্টুডেন্টের কিছু অ্যাট্রিবিউট আমরা দিছিলাম, রাইট? যেমন হচ্ছে আমরা দিছিলাম আইডি, এস আইডি, ঠিক আছে। এস আইডি ধরেন আমরা 1 দিলাম, ঠিক আছে। এরপরে আমরা দিলাম নেম, ঠিক আছে, নেম দিলাম আমি স্টুডেন্ট, ঠিক আছে। এরপরে আমরা দিলাম ফোন, ফোন দিলাম একটা কিছু দিয়ে দিলাম, ওকে। এরপরে দিছিলাম কি, রোল। আচ্ছা, রোল দেওয়ার দরকার নাই, আইডি দিছি, ফোন দিছি, ওকে। তাহলে এই 3টা অ্যাট্রিবিউট, তো এগুলা কি আমার ভ্যারিয়েবলের মতো দেখতে না? তো এটা ভ্যারিয়েবলই, বাট এটা ক্লাসের ভিতরে লিখছি দেখে এটাকে আমরা বলতেছি কি, অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট, ঠিক আছে, এটা মনে রাখেন। আরেকটা নাম আছে, কি নাম আছে? প্রপার্টিজ, ঠিক আছে, প্রপার্টিজ, ঠিক আছে। হুম, স্টুডেন্ট আইডি, বুঝছেন? তাহলে অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ বলি কার প্রপার্টিজ? স্টুডেন্ট ক্লাসের প্রপার্টি। এখন আমরা আপনাদেরকে যেটা বুঝাইতে চাই সেটা হচ্ছে এই জিনিসগুলো দিয়ে আমরা কি করব, এক একটা স্টুডেন্টকে বানাবো। ধরেন স্টুডেন্ট নাম্বার 1, সে কি করবে, একটা অবজেক্ট বানাবে। অবজেক্ট বানানোর নিয়ম হচ্ছে যেই নামে ক্লাস হবে ওই নামে একটা মেথড বানানো বা ফাংশন বানানো, ঠিক আছে। এই কল করলাম ফার্স্ট ব্র্যাকেটে, তাহলে কি হয়ে যাবে, এটা একটা অবজেক্ট হয়ে যাবে। এখন এই অবজেক্ট বুঝতে অনেক কষ্ট হবে, আমি বুঝছি, কিন্তু আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি স্টুডেন্ট, এই স্টুডেন্ট ডট এসআইডি দেই, তাহলে দেখবেন এটা প্রিন্ট হয়ে গেছে, দেখছেন 1। কিন্তু শুধু এসআইডি দেই, তাহলে সে বলবে নট ডিফাইন। বুঝতে পারছি কেন? কারণ এটা ক্লাসের ভিতরে আছে। তো ক্লাসের ভিতরে যে প্রপার্টিজ, ওটাকে অ্যাক্সেস করতে হলে দুজন অ্যাক্সেস করতে পারে। একটা হচ্ছে হয় ওই ক্লাস নিজে, আর না হয় ওই ক্লাসের ইনস্ট্যান্স বা অবজেক্ট। বুঝতে পারছি? অবজেক্টের আরেকটা নাম হচ্ছে কি, ইনস্ট্যান্স, ঠিক আছে। অবজেক্ট, অবজেক্ট অর ইনস্ট্যান্স। এই ইনস্ট্যান্স কথাটা অনেকবার আসবে, এজন্য এখন থেকে মাথায় রাখবেন। আর এসআইডি দিয়ে আমরা পাইলাম না, তাহলে s1 দিয়ে দেখি তো, s1 ডট এসআইডি, দেখবেন পেয়ে গেছে। বুঝতে পারছি? এটাও আগে বলে স্টুডেন্ট ব্র্যাকেট ওইটা দিয়ে কল করা যাবে, s1 দিয়ে না শুধু কল করা যাওয়ার কথা। এই যে আমরা তো ডাইরেক্ট স্টুডেন্ট, কি কি মানে যে s কমন ব্র্যাকেট দিয়ে ফার্স্টে যেটা দেখাই ওটা দিয়ে কল করা যাবে। সাইজ সিলেকশন আছে কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় না। হ্যাঁ, অন্য অবজেক্ট করে করতে হয় না, আমরা পাইথনে শুধু করতে পারি, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুধু অবজেক্ট বানাই তারপর, ঠিক আছে। তা আমরা দুটাই করতে পারতেছি, কিন্তু এটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি, এই স্টুডেন্ট আইডি দিয়ে যদি কোনো কিছু বাইরে চেঞ্জ করি, ধরেন হ্যাঁ ডট এসআইডি, এসআইডির ভ্যালু এখন কত আছে, 1 আছে না। এখন যদি আমরা 2 দিয়ে দেই, তাহলে s1 ডট এসআইডি যদি এখন রান করি তাহলে এটা 2 দেখাবে। বুঝতে পারছি? কিন্তু এখন যদি আমরা এরকম করি যে s1 ডট 2, না সরি, এসআইডি ইকুয়াল টু 2 দেই বা 3 দেই, তাহলে কিন্তু s1 এর ভ্যালুটা শুধু চেঞ্জ হবে, ঠিক আছে। কিন্তু যদি আমরা এরকম করি যে স্টুডেন্ট ডট এসআইডি, সে কিন্তু ওই 2 দিবে, দেখছেন? স্টুডেন্ট দিয়ে যেটা চেঞ্জ করছি সেটা সেটাই আছে, আর s1 দিয়ে যেটা চেঞ্জ করছি সেটা শুধু s1 এর জন্য চেঞ্জ করতেছে, ও কিন্তু এই ভিতরের জিনিসটাকে চেঞ্জ করতেছে না। বুঝতে পারছি? আমার যেটা বোঝানোর বিষয় সেটা হচ্ছে স্টুডেন্ট ডট এসআইডি দিয়ে যখন চেঞ্জ করবো তখন ভিতরেরটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, তখন বাইরে থেকে যেই অ্যাক্সেস করবে ভিতরের যেটা চেঞ্জ হয়েছে ওটাই পাবে।
কিন্তু যদি কোনো অবজেক্ট এটাকে চেঞ্জ করে তাহলে শুধুমাত্র ওই অবজেক্টের এন্ড থেকে চেঞ্জ হবে, কিন্তু স্টুডেন্টের ভিতরে যেটা আছে ওটাই থাকবে। বুঝতে পারছি? সবাই কি বুঝছেন? না বুঝি নাই। কে বুঝেন নাই? আচ্ছা, কে আমি আচ্ছা বলেন কোন জায়গাটা বুঝেন নাই? এই যে আপনার যে স্টুডেন্ট দিছেন স্টুডেন্ট ডট স্টুডেন্ট আইডি হচ্ছে 2 এটার মানে হচ্ছে এইটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে একেবারে ভিতর থেকে, 1 এর জায়গায় 2 রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা কিন্তু যখন s1.sid = 3 দিব তখন কিন্তু এইখানে চেঞ্জ না, এটা শুধুমাত্র s1 এর পক্ষ থেকে চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছি? s1 এর পক্ষ থেকে চেঞ্জ বুঝি নাই। মানে s1 নিজে একটা অবজেক্ট, ধরেন স্টুডেন্ট 1 হ্যাঁ স্টুডেন্ট 1 এর পক্ষ থেকে চেঞ্জ হয়েছে, ওর চেঞ্জটা শুধু ওই পাবে, অন্য কেউ আর পাবে না। বুঝতে পারছি? ধরেন আপনি তো বাড়ির মালিক, তাহলে আপনি হচ্ছেন ক্লাস। আপনি ধরেন যে বাড়িতে একটা রুলস বানালেন যে রাত 11টার পরে কেউ আর বাড়িতে ঢুকতে পারবে না, এটা আপনার রুলস, এটা মানে সবার জন্য প্রযোজ্য। এখন আপনার যে কয়টা ছেলে মেয়ে আছে সবাই মানতে বাধ্য, কিন্তু আপনার কোনো একটা ছেলে নিজে থেকে রুলস বানালো যে আমি 8টার মধ্যে ঢুকবো, এই 8টার বাইরে আমি আর ঢুকবো না, তাহলে ওটা ওর নিজের রুলস, ওটা কিন্তু সবার জন্য লাগুক না। ব্যাপারটা এটা, ঠিক আছে? একটা হলো গ্লোবাল, মানে ভিতরে যা আছে সবার জন্য চেঞ্জ হবে, আর আরেকটা হলো সে নিজের পক্ষ থেকে চেঞ্জ করতেছে, ঠিক আছে? তার মানে লেফট হ্যান্ড সাইড থেকে যাই করব আমরা সেটা ক্লাসে চেঞ্জ হবে, ক্লাসে চেঞ্জ হবে না, ওটা আপনার পক্ষ থেকে চেঞ্জ হচ্ছে, খালি ওই অবজেক্টের জন্য অবজেক্টের জন্য চেঞ্জ। স্টুডেন্ট ধরে যদি আমরা ধরি তাহলে ক্লাস চেঞ্জ, তখন পুরোটা ক্লাসের ভিতর থেকে চেঞ্জ হচ্ছে। একটা হচ্ছে প্যারামিটার চেঞ্জ করা, আর একটা হচ্ছে যে আমি একটা ক্লোন করছি ক্লোনের ভিতরে ক্লোনের ভিতরে চেঞ্জ করবে, এক্স্যাক্টলি। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে আরে আপনার হায়াত আছে, আপনার কথাই তো যে ক্লাস এইটা আউটপুটটা আমার 3 2 আসলো কি? আচ্ছা 3 2 যখন আমরা s1.sid দিচ্ছি তখন কিন্তু আমি কিন্তু স্টুডেন্ট আইডি ডট এসআইডি যখন চেঞ্জ করছি তখন সেটা যে s1.sid এটা চেঞ্জ করতে পারে নাই সেটা বোঝানোর জন্য s1.sid প্রিন্ট করছি, আবার student.sid প্রিন্ট করছি। তো student.sid তে যা আছে s1, আপনি যদি এখন এটা চেঞ্জ নাও করেন তাহলে দেখবেন দুটাই হচ্ছে 2 আসতেছে, দেখতে পাচ্ছেন? এটা মানে হচ্ছে student.sid ভিতর থেকে চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি? এই 1 এর জায়গাতে 2 হয়েছে, মানে এটা বাড়ির মালিক চেঞ্জ করে ফেলছে। বাড়ির মালিকে চেঞ্জ করছে, ঠিক আছে? বাড়ির মালিকে যেটা চেঞ্জ করবে এটা স্থায়ী। আপনি যেটা চেঞ্জ করবেন, যে ধরেন ওই যে ডেকোরেশন গুলো এগুলো আপনি চেঞ্জ করতেছেন, এটাতে বাড়ির মালিকের কোনো যায় আসে না। আপনি আপনার মতো করে চেঞ্জ করেন, তখন আপনি s1.sid দিলেন, এটা আপনার তরফ থেকে চেঞ্জ হচ্ছে। ধরেন 4 দিলেন, মানে আমার একটু আমি এটা আসলে এখন ক্লিয়ার। আচ্ছা এটা ক্লিয়ার হওয়ার দরকার নাই, এটা আপনাদের আহামরি কঠিন কিছু না, বা এটা আপনাদের লাগবে, ক্লিয়ার হলো। এটা আপনাদের প্রজেক্টে লাগবে না। আর প্রজেক্টের দরকার নেই আমার, এটা ক্লিয়ার দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে, মাথা গরম করবে আরে না, মাথা গরমের দরকার নেই, মাথা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলেন আসেন আমার এখানে হ্যাঁ বসেন বসেন। সামনে বসেন, সবাই না বসুন, না এই এটা বসেন, সবাই বুঝুন। এখানে বসুন, সবাই বসুন। খালি উনার ক্লিয়ার হবে এটা তো ঠিক না, বাকি সবারও ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ তো যে বৈষম্য একদম। বৈষম্য হবে না, এতক্ষণ বৈষম্যের কথা। এত আন্দোলন করে জুলাইয়ের সরকার পতন করলো। বীর শ্রেষ্ঠ হইলাম। এত দূরে কেউ কোনো কথা আমি করি। আপনার জন্যই তো আমরা বলতেছি। ভেঙে রাখি, যেহেতু কনফিউশন আছে আমি দূর করে দিই। এখন এই টাকাটা যেহেতু আপনার, তার মানে আপনি অ্যাক্সেস করতে পারবেন, এজন্য শামীম ডট টাকা এটা দিলে কি হচ্ছে 100 টাকা আসবে। এবার আপনার যেহেতু 100 টাকা আছে, আপনি যদি না থাকেন তাহলে আপনার অবর্তমানে কে থাকবে? নেহা। তাহলে আমরা যদি এখন প্রিন্ট করি ফার্স্ট ব্র্যাকেটে যে নেহাল ডট টাকা, এটাও কিন্তু 100 টাকাই আসবে। এবার কি বুঝতে পারছেন এতটুকু, যে এইখানে যা থাকবে, এখন তো নেহালও কিছু চেঞ্জ করে নাই, শামীমও কিছু চেঞ্জ করে নাই, যার কারণে দুজনেই অ্যাক্সেস করলে একই টাকাটাই পাচ্ছি। কিন্তু আমরা বলতেছি চেঞ্জ করলে কিভাবে চেঞ্জ হচ্ছে। এখন যদি মনে করেন যে শামীম সাহেব শামীম ডট টাকা, আপনি এখন আজকে আবার ইনকাম করছেন, আপনার টাকা বেড়ে গেছে না?
তো ধরেন আপনি এখন 200 টাকা, মানে আপনার আগে 100 আর এখনকার 100 দুটা মিলে 200 টাকা হয়েছে। তো এখন যখন হচ্ছে শামীমও অ্যাক্সেস করলে 200 টাকা পাবে, নেহাল অ্যাক্সেস করলেও 200 টাকা পাবে, এটা বুঝাইতেছি। ঠিক আছে? দূর। হ্যাঁ, বুঝতে পারছেন? তার মানে আপনি যখন আপডেট করছেন তখন শামীম আর নেহাল দুজনেরই টাকা কিন্তু 200 আছে। তার মানে 100 টাকা নাই কিন্তু। এখন যেহেতু আপডেট করছেন, আপডেট করার পরে প্রিন্ট করছেন, দুজনের কাছে 200 আছে। এখন কথা হলো যে আপনি যখন আপডেট করেন, আপনার আরেকটা ছেলে আছে না? কি? আচ্ছা, এন দিলাম, ঠিক আছে? এন ইকুয়াল টু আবারও সেও যেহেতু আপনার ছেলে, তাহলে তো আপনার টাকাই পাবে, তাই না? রাইট? তা এখন যদি আমি ওটাকে প্রিন্ট করি যে এন ডট টাকা, নিলয় না কি বললেন? নির্ঝর, নির্জন, আচ্ছা ঠিক আছে, তিনজনের কিন্তু টাকা এখন সেমই আসবে, 200 টাকা করে। কেন 100 আসলো না? কারণ শামীম সাহেব নিজের টাকা আপডেট করছে, তো উনার যত মানে অবজেক্ট তৈরি হয়েছে, বাচ্চা আছে, সবাই তো ওই টাকাটাই পাবে। আচ্ছা, এখন আমার কথা হইতেছে যে এই যে 200 টাকা হইছে, শামীম যখন চেঞ্জ করবে 200 টাকা, শামীমের টাকা শামীমই থাকবে। কিন্তু এখন যদি মনে করেন নেহাল হয় খরচ করছে না হয় কিনছে বেশি করে, তখন ডট যদি টাকা দেয়, দিয়ে সে যদি কোনো কিছু আপডেট করে, ধরেন তার কাছে এখন 10 টাকা হয়ে গেল, মানে আপনি যখন এখানে দিবেন মেন জায়গায়, তখন 200 টাকা আপনি ইনকাম করলে সবার কাছেই 200 যাচ্ছে, আপনার কাছেও 200, ওর কাছেও 200, আরেকজনের কাছেও 200। এটা নিয়ে কোনো কনফিউশন নাই, কারণ আপনি বট গাছ। এখন যদি নেহাল নিজে থেকে চিন্তা করে যে না আমি 10 টাকা রাখবো, তাহলে ওর পক্ষ থেকে এই যে এই জিনিসটা এখন যদি হচ্ছে আমরা এখন যদি আমি এইখানে দেই, মানে শামীমের পরে আমি নিজেকে আপডেট করলাম, হ্যাঁ, বা আগেও আপডেট করলে সমস্যা ছিল না। এখন দেখবেন নেহালের টাকা হয়ে গেছে 10। না না, লাস্ট আপডেট বলে না, এই যে শামীমের যে 200 আছে, এটার আগেও যদি আমি ওটাকে দেই, 200-র পরেও যদি দেই, তাও দেখবেন ও 10ই আসতেছে। কারণ কি? নেহাল নিজেরটা নিজে ইয়া করতেছে, আপনারটা নিয়ে আর এখন চলতেছে না, সে নিজেরটা চেঞ্জ করে ফেলছে। কথা বুঝছেন? কিন্তু আপনারটা আপনারই আছে। তো এইরকম চাইলে এন, আপনার যে নির্জর আরেকটা ছেলে আছে, সেও যদি চায় যে আমি আমারটা চেঞ্জ করে ফেলবো, সেও চেঞ্জ করবে। ঠিক আছে? ধরেন ও 100 করে ফেললো বা 20 টাকা করলো, তাহলে সে তার নিজেরটা চেঞ্জ করলো, কিন্তু আপনারটা চেঞ্জ করতে পারবে। বুঝতে পারছি? মাদারটা শুধুমাত্র আপনি চেঞ্জ করতে পারবেন, আপনার ছেলে মেয়ে কেউ চেঞ্জ করতে পারবে। ছেলে মেয়েরটা নিজেরটা নিজে চেঞ্জ করতে পারে, ওর ভ্যালুটা ওর কাছেই থাকবে, কিন্তু আপনার ভ্যালুটা আপনার কাছেই থাকবে। বুঝতে পারছি? এখন এটা যদি মনে করেন শামীম যদি ওদের আগেও আপডেট করতো, তারপরও শামীমের যে টাকাটা সেটা শামীমের কাছেই থাকতো, ওরা চেঞ্জ করার পরও ওদেরটা শুধু চেঞ্জ হচ্ছে, আপনারটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু যদি আবার আপনি আপনার নিজেরটা চেঞ্জ করেন, তখনই শুধুমাত্র আপনার এই টাকাটা চেঞ্জ হবে। ধরেন আরেকটা আপনার মেয়ে আছে, ছেলে, ধরেন ভাইস্তা, ধরেন একটা ভাইস্তার নাম বলেন। আচ্ছা, সবইতে এন দে, N2 দিলাম, হইলে মনে হয় অ্যাকাউন্ট খোলা থাকলে এটাই আসতো। ঠিক আছে? যেহেতু ওরা চেঞ্জ করছে, ওদেরটা চেঞ্জ হয়েছে, কিন্তু N2 যদি আবার প্রিন্ট করে, তাহলে দেখবেন N2 এরটা N2ই আছে, মানে আপনার ওই টাকাটাই আছে, যেহেতু সে নিজে থেকে চেঞ্জ করে না। দেখবেন ও 200-200 আছে। এটাই বুঝাতে যাচ্ছি যে বাচ্চারা যদি নিজেরটা চেঞ্জ করে, তাহলে ওর চেঞ্জটা ওর কাছে থাকবে, ওটা আপনার চেঞ্জ হবে না। বাট আপনি যদি চেঞ্জ করেন, তাহলে পরবর্তীতে যারা আপনার চেঞ্জটা নিয়ে থাকবে, তারা ওই চেঞ্জটা নিয়েই থাকবে। আবার চাইলে নিজের আপডেটটা নিজে করতে পারবে, কিন্তু ক্লাসের যে জিনিসটা, ওইটা শুধু আপনিই আপডেট করতে পারবেন, অন্য কেউ পারবে না। এবার বুঝতে পারছেন? যাক, থ্যাংক ইউ এই কথাটা যে বলছেন। আচ্ছা আচ্ছা, ঘুমা।
ক্লিয়ার? এখন আমি যেটা বুঝাইতে যাচ্ছি যে আপনার বাচ্চা এক একটা এক এক রকম মেধাবী, সে এক একটা এক এক রকম হচ্ছে ইনকাম করবে, তাদের ভবিষ্যৎ আলাদা হবে, একজন ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে। তো সবাইকে তো আর একভাবে ডাকতে পারবেন না। আপনি কিন্তু সবাইকে সমান টাকা দিয়ে পড়াইছেন, কিন্তু তারা হইছে আলাদা আলাদা। তো এইটাকেই বলতেছি যে একটা ফিক্স প্যারামিটার থাকবে, এটাকে বলা হয় কি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর জিনিসটা কি? এই যে আমরা ফার্স্ট ব্র্যাকেটে যে কলটা করতেছি, আমাদের এখানে কি কোনো ফাংশন আছে? কোনো ফাংশন আছে? ফাংশন কিভাবে হয়? আমরা ডেফ লিখি, তারপরে হচ্ছে একটা নাম থাকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট থাকে, এখানে কি ওরকম কিছু আছে? তারপরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কল করছি। তো এটা একটা মেথডই কল করা হচ্ছে, এই মেথডটার নাম হচ্ছে কনস্ট্রাক্টর। এটার নাম কি? কনস্ট্রাক্টর। বাট আমাদের পাইথনে এই কনস্ট্রাক্টরকে বলা হয় ইনিট মেথড। কি বলা হয়? ইনিট মেথড। ঠিক আছে? এটা কি করে? যে কোনো ভ্যারিয়েবলে আমরা একটা করে ভ্যালু দেই না? ধরেন x এর ভ্যালু 10 দেই, 5 দেই, কিছু একটা তো দেই। এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ, মানে কিছু একটা দিয়ে স্টার্ট করা। তো ওইরকম আমরা যখন এক একটা অবজেক্ট বানাবো, তারও কিছু বৈশিষ্ট্য থাকবে। ওই বৈশিষ্ট্যগুলা দিয়ে দিলে সে কি করে? ওখানে ইনিশিয়ালাইজ করে। যেমন আপনার এক একটা বাচ্চা এক এক রকম দেখতে, এক এক রকম হাইট, এক এক রকম ওজন, এক এক রকম তার এক এক রকম চোখ, তার এক এক রকম গঠন। তো ওই জিনিসগুলো আলাদা আলাদা করলেই না আপনি আপনার বাচ্চাদেরকে আলাদা করতে পারেন। তাহলে ওদের ইনিশিয়াল ভ্যালু এটা, ওই অনুযায়ী যত দিন বাড়ে তত হচ্ছে তাদের স্ট্রাকচার চেঞ্জ হয়, দেখতে ভালো হয় বা ফর্সা হয়, সুন্দর হয়, আরো অনেক কিছু, লম্বা হয়। তো তার বৈশিষ্ট্য তার কাছে থাকতেছে, সে চাইলে পরে ওটাকে চেঞ্জ করে করে বড় হচ্ছে। বাট ইনিশিয়ালি তো সে একটা দেখতে একরকম ছিল। ওইটাকে তৈরি করার জন্য আমরা ইনিট নামে একটা মেথড তৈরি করি। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা যেটা বুঝাইতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে যতগুলো অ্যাট্রিবিউট থাকবে, সবগুলো অ্যাট্রিবিউট যারা অবজেক্ট থাকবে তারা নিজেদের মতো করে নিজেরটা চেঞ্জ করে নিতে পারে। সো এই চেঞ্জের কারণে আমাদের যে ক্লাসের ভ্যালু আছে এটা কোনো ইফেক্ট পড়বে না। বাট যদি ক্লাস নিজে চেঞ্জ করবে তাহলে ক্লাসের ইফেক্ট পড়বে। এতটুকুই বুঝাইতে চাচ্ছিলাম। বুঝতে পারছি? এখন এইটা ইফেক্টটা আমরা অন্যভাবে ম্যানেজ করতে পারি। সেটা কি? ইনিট মেথড দিয়ে। তো যখন আমরা এইভাবে কোনো একটা ভ্যালু রেখে দিব, তখন এটাকে বলা হয় স্ট্যাটিক ভ্যালু। এটাকে কি বলা হয়? স্ট্যাটিক ভ্যালু। স্ট্যাটিক ভ্যালুকে আবার অন্যভাবে ম্যানেজ করে। তা আমরা এখন এটাকে এইভাবে বলবো যে এই যে শামীম ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ কিন্তু এখনো হয়নি। তো এই কাজটা করার জন্য আমরা কি করব? ডেপ নামে একটা ফাংশন বানাবো, আন্ডারস্কোর দুইটা দিব, আন্ডারস্কোর আন্ডারস্কোর, তারপর লিখবো ইন ইট, তারপর আবার আন্ডারস্কোর আন্ডারস্কোর, তারপর ফার্স্ট ব্র্যাকেট। ওকে? তারপরে আমরা কি করব? এটার ভিতরে একটা প্রিন্ট দিলাম। ঠিক আছে? প্রিন্ট দিলাম যে হ্যালো কনস্ট্রাক্টর। চলে আসছি মোটামুটি কাছাকাছি। এখন দেখবেন কি দিছি। আচ্ছা, এখানে সেলফ দেয় নাই, বা যে কোনো একটা ভ্যারিয়েবল দিলেই হয়। তাহলে আমি কি কোথাও ইনিট মেথডটাকে কল করছি? না, তো কল না করলে কি কখন কাজ হয়? ফাংশনের ভাষায় হয় না। এখনো পর্যন্ত তাহলে তার ভিতরে হয় না। ফাংশনের কথাই হয় না, কিন্তু এটা যেহেতু কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর কি হয়? অটো কল হয়। আপনি এটাকে বানান আর না বানান, এটা কিন্তু কল হয়েছেই। বুঝতে পারছি? তো যেহেতু আমি বানাইছি, বানানোর পরে আমি ওটার ভিতরে কিছু একটা দিয়ে রাখছি। তো এই যে শামীম নামে আমি একটা কি দিছি, ক্লাসের নাম দিছি, ফার্স্ট ব্র্যাকেট দিছি। এই নেহাল অবজেক্টটা যখন বানাচ্ছিলাম তখন শামীমকে ক্লাসের নাম দিছি প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিছি। এই ফার্স্ট ব্র্যাকেট মানেই হচ্ছে এটাকে অটো কল করা। বুঝতে পারছি? যখনই আমি শামীমের পরে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, তখনই শামীম ক্লাসের ভিতরে যে ইনিট মেথডটা আছে এটা অটো কল হয়। তো এটা থাকুক আর না থাকুক, অটো কল কিন্তু হচ্ছে। যখন ছিল না তখন কোনো আউটপুট আসে নাই, কিন্তু যখন আমি এটা ডিফাইন করার পরে কোনো একটা কিছু দিছি, তখন কিন্তু ও অটো এটার ভিতরে ঢুকে ক্লাস কাজ করে চলে আসছে। বুঝতে পারছি? এখন আমি যতগুলা মেথড বানাবো, ধরেন আপনার আরেকটার নাম কি বলেন? নির্জন। নির্জন, ঠিক আছে? একাকী, মানে তাকে একা করে দিছে, এটা শেষ নিশানি, মানে আর তোর পরে কি কাউকে নিব না রে। ঠিক আছে?
এই যে হ্যালো কনস্ট্রাক্টর দুইবার কল হয়েছে না, কারণ কি দুইটা আমি অবজেক্ট তৈরি করছি, দুইটা ইনস্ট্যান্স বানাইছি। তো যখনই এটা বানাই তখনই সে অটো এটার ভিতরে কল হয়। এই অটো কল করার পিছনে আমাদের একটা কাজ আছে। সে কাজটা কি? সে কাজটা হচ্ছে যে এক একটা স্টুডেন্ট যখন বানাই, যেমন আমরা তো এটা স্টুডেন্ট বানাইছিলাম, রাইট? তো নেহালের কিছু নিজস্ব নাম আছে, তারপরে তার ক্লাস আছে, ফোন নাম্বার আছে, তার সবকিছু ইউনিক না? তো ওই ডাটাগুলোকে আমরা কি করব, এখান থেকে পাঠাবো। পাঠাইলে ওখানে রিসিভ হবে, ওই নামে সবকিছু তৈরি হবে। বুঝতে পারছি? জি স্যার। একটু কেমন কেমন হয়ে গেল আসলে ক্লাসটা। না না, বেশি ডিপে গেছে, এটা ভালো তো সবার এটা ডিপে যায় না, ডিপে যায় না। আমার কাছে মনে হচ্ছে আমি ডিপে যাইতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, আমি বলি তো। এখন আমরা কি জানতাম যে আর্গুমেন্ট পাস করা করি খেলা। তা আমরা ধরেন যে ওই যে টাকার খেলাটাই খেলি। এই যে 100 টাকা আছে, এই টাকাটা এখানে না দিয়ে আমরা এইখানে টাকাটা দিয়ে দিই, টাকা। ঠিক আছে? এখন যদি আমি এখান থেকে কোনো একটা কিছু না পাঠাই, তাহলে তো এই টাকাটা ধরতে হবে। তার মানে এখান থেকে যখন আমি এসটাকে ধরছি, এই এস মানে হচ্ছে নেহাল, যখন আবার আসছে তখন এস মানে নির্জর। তার মানে এই এসটা কি করে, ইনস্ট্যান্স বা অবজেক্টকে ডিটেক্ট করে। তা আপনি যদি এই টাকাটা দেন বা না দেন, এটা কিন্তু কল হচ্ছে, কল হয়ে কিন্তু কাজ হচ্ছে। তখন কিন্তু বলে না যে এস এর ভ্যালু দেন। কেন বলে না? কারণ এই যে নেহাল মানে যখন এই লাইনটা কল তৈরি করা হয়েছে, তখন এই যে এই লাইনটা 5 নাম্বার, তখন এই নেহাল মানে হচ্ছে এস, এস এর ভ্যালু কি নেহাল। তো তখন শামীমের ভ্যালু যখন কল করছি, তখন সে হ্যালো কনস্ট্রাক্টর প্রিন্ট করে দিছে, কারণ কি এস এর ভ্যালু হচ্ছে নেহাল। যখনই আমরা 6 নাম্বার লাইনে গেছি, তখন এস এর ভ্যালু হয়ে গেছে নির্জন। নির্জনের হচ্ছে আবার যখন এটা ভিতরে ঢুকছে, হ্যালো কনস্ট্রাক্টর প্রিন্ট করছে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমি যদি এখানে একটা প্যারামিটার দেই এক্সট্রা, যে টাকার একটা প্যারামিটার দিলাম, তাহলে আমাকে এই টাকার একটা ভ্যালু আনতে হবে না? যদি ভ্যালু না আসে তাহলে কি ইরর দেখাবে না? দেখেন একটা বলবে যে 1 আর্গুমেন্ট মিসিং, রাইট? 1 রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট টাকা, এটার ভ্যালু মিসিং। তাহলে আমরা কি করব, এই নেহালের ভিতরে আমি ধরেন 100 টাকা পাঠালাম বা 100 টাকা পাঠালাম, ঠিক আছে? তাহলে এটা যে নেহালের টাকা, এটা বোঝার জন্য এস কি করবে, এস হচ্ছে নেহালকে স্টোর করবে, আর টাকা মানে কি এই 100। তাহলে আমরা এখন যদি এরকম করি যে প্রিন্ট টাকা, তাহলে দেখবেন সে 100 টাকা প্রিন্ট করছে, আর একটাতে ইরর দিছে, বলতেছে এটাতে তো তুমি পাঠাও নাই। তো এটাকে আমরা চাইলে ডিফল্ট করতে পারি। ওই যে এর আগে যে আমরা ডিফল্ট খেলা খেলছি, মনে আছে? চাইলে আমরা এটা ডিফল্ট খেলা খেলতে পারি, তখন 100, আর যদি কোনো কিছু না দেয় 90। কিন্তু আমরা তো ডিফল্ট খেলা এখন খেলে লাভ নাই, বুঝতে পারছি? তা আমরা এখন কি করব, এখানে ধরেন 200 পাঠালাম, তাহলে একজনের 100 আর একজনের 200। ব্যাংক ওপেনিং এর সময় একটা প্রিরিকুইজিট থাকে না, হ্যাঁ, 500 টাকা দিতেই হবে। টাকা দিতেই হবে। হুম, ঠিক এরকম একজন ওইরকমই। তখন আমরা ইয়ে করবো ওইটা মানে যা দিবেন ওই টাকাটা সে হচ্ছে ওইভাবে রেখে দিবে। কিওয়ার্ড খেলবো, তাহলে ওটা কিওয়ার্ড খেলতে হবে। হ্যাঁ, এখানে আর্গুমেন্ট দিলে ওখানে প্যারামিটার লিস্টে ওটা ভ্যালুকে ধরতে হবে। কিন্তু এইটা খেলা কিন্তু এখানে না, এটার খেলা হচ্ছে অন্য জায়গায়। সেটা কোথায়? ধরেন আমরা এখানে কি করব, এস ডট টি কে আরেকটা ভ্যারিয়েবল নেব, যার ভিতরে আমরা এই টাকাটাকে স্টোর করব। তাহলে এস ডট টি কে মানে কি, নেহাল ডট টি কে, তার মানে নেহালের টাকা কত, 100, এটা স্টোর হয়ে গেল। বুঝতে পারছি? আবার যখন নির্জন যাবে, তখন এস মানে নির্জন, নির্জন ডট টাকা মানে 200। তো এটাকে মনে রাখে। বুঝতে পারছি? তো যখন আপনি আরেকটা ফাংশনের ভিতরে কি করবেন, আরেকটা ধরেন ফাংশন বানালেন ডিসপ্লে, ডিসপ্লে, বুঝতে পারছি? ডিসপ্লে এ1, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনি লিখলেন এক্স, ঠিক আছে? এক্স কেন লিখবো, যে কোনো একটা ভ্যারিয়েবল দিব, যেটাকে সেলফ বলা হয়, বাট আমরা সেলফ দিয়ে এখন শিখবো না, কারণ সেলফ দিলে আপনার মুখস্থ করে ফেলাবেন সেলফ। ঠিক আছে, বোঝার জন্য আমরা এখন এটা করবো। তাহলে প্রিন্ট করব কাকে, এক্স ডট এই বড় হাতের যে টিকে আছে না, এই টিকেটাকে। এখন যদি দেখেন আমরা কিন্তু আর এখন প্রিন্ট করতেছি না, এখন রান করেন, এখন কিন্তু কোনো প্রিন্ট আসবে না, কোনো আউটপুট আসবে না। এখন যদি আমরা বলি যে নেহাল ডট ডিসপ্লে, তাহলে কি আসবে আউটপুট বলেন তো, কি আসবে?
100 আসবে। কারণ কি, সে মনে রাখবে যে x এর ভ্যালু হচ্ছে নেহাল, তার নেহালের ভ্যালু আমরা এখানে কত দিয়ে রাখছিলাম, 100 ইনিশিয়াল করে রাখছিলাম ব্যাক অ্যাকাউন্ট খোলার সময়। তাহলে তো এখন খুঁজলে কত পাবো, 100ই পাবো। সেম ওয়েতে নির্ঝর ডট যখন ডিসপ্লে দিব, 200 কত পাবো, 200। এখন আমি যদি চাই যে দুই ভাইয়ের মোট টাকা কত, তাহলে কিভাবে দেখবো, তাহলে আমরা এইভাবে করতে পারি যে রিটার্ন করব, রিটার্ন কত করব, x ডট টিকে। তাহলে কি করবে, যখনই সে কল করলো এটার ভ্যালু হয়ে যাবে কত, 100, এটার ভ্যালু হয়ে যাবে 200, মনে আছে রিটার্ন করলে কি হয়, যেখান থেকে কল হয় ওটার ভিতরে টাকা চলে। এখন আমরা যদি এটাকে x আর y দিয়ে বা হচ্ছে, একটা ভেরিয়েবলে রাখবো। আচ্ছা দরকারই নাই, এখানে প্লাস করে দিলাম, প্লাস করে দিয়ে এটাকে পুরোটাকে একটা প্রিন্টের ভিতরে ঢুকাই দিই, করা যাবে। এখন আমার আউটপুট কত আসবে বলেন তো, এটার আউটপুট কত, 100 যোগ করলো কত, 200, তাহলে এখন আমার আউটপুট কত আসবে, আসছে, এবার বুঝতে পারছেন। এখানে রিটার্নের কাজ কি, এই রিটার্নের কাজ হচ্ছে এই নেহাল ডট ডিসপ্লে যে ভ্যালুটা সেটা সে রিটার্ন করবে। এখন এই রিটার্ন কি করবে, এক্স ডট টাকা, এক্স ডট টাকা মানে কি, এই যে টাকা ও আগে কি করছে, যখনই নেহালকে তৈরি করা হয়েছে তখন তার ভিতরে টাকার ভ্যালু 100 সে ইনিশিয়ালাইজ করে রাখছিল, যে তোমার আমার অ্যাকাউন্ট খুলতেছি অ্যাকাউন্টে 100 টাকা রাখো। ওইরকম নির্জয় যখন অ্যাকাউন্ট খুলছে তখন সে রাখছে 200। তো তাহলে এক একজন যখন কল করবে তখন তো তার ভ্যালুগুলো আলাদা আলাদা আসবে, একজনের 100 আসবে, একজনের 200। তো রিটার্ন করলে এইটার ভ্যালু হয়ে যাবে 100 আর এটার ভ্যালু হয়ে যাবে 200, তো দুইটা যোগ করলে কত হয়ে যাবে, 300, আউটপুট 300। সবাই বুঝছি। এখন এরকম ভাবে যদি আমরা এরকম চাই যে নেহাল, ঠিক আছে, নাম পাঠালাম, তারপরে পাঠালাম নির্জন, ঠিক আছে। তাহলে এখানে রিসিভার আরেকটা বাড়াইতে হবে না, হবে কিনা, তাহলে এটাকে আমরা কি দিচ্ছি, ধরেন নেম নামে দিচ্ছি। তাহলে আরেকটা আমার এখানে কি করতে হবে, স্টোর করতে হবে না, তাহলে এস ডট কি দিব, যে কোনো একটা ভ্যারিয়েবল দেব, ধরেন আমরা নেম দিলাম, একটু বড় হাতে দিলাম, ঠিক আছে। এইটা আর এইটা দুই নামটা গিয়ে একটু আলাদা রাখবো, ঠিক আছে। তো এখন আমরা এই নেমটাকে এটার ভিতরে অ্যাসাইন করে দেবো, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, নেহাল যখন যাচ্ছে তখন নেহালের নাম হয়ে যাচ্ছে নেম ইকুয়াল টু নেহালের নাম, আর নির্ঝর যখন যাচ্ছে তখন নেম ইকুয়াল টু নির্ঝরের নাম। তার মানে যার যার ডিটেলস তার ডিটেলস গুলো এখানে কি হচ্ছে, অ্যাসাইন হচ্ছে আলাদা আলাদা ভাবে। যখন নেহাল যাচ্ছে তখন নেহালের 100 আর নেহাল নামটা এখানে যায় অ্যাসাইন হয়ে যাচ্ছে। আবার যখন নির্ঝর যাচ্ছে তখন নির্ঝরের 200 আর নির্ঝর এই দুটো এখানে যায় অ্যাসাইন হচ্ছে। তাহলে আমরা এখানে রোল নাম্বারটা অ্যাড করতে পারি, যে এস ডট কি রোল, তাহলে এখানে কি দিব, রোল। তাহলে এই রোলটা যে দিলাম এখানে, তাহলে কমা দিয়ে একটা রোল দিতে হবে না, দিলাম। তাহলে এখান থেকে রোল পাঠাইতে হবে না, ধরেন আমার একজনের রোল হচ্ছে 1 আর একজনের রোল হচ্ছে 2, তাহলে এই ভ্যালুগুলো কি হলো, এখানে অ্যাসাইন হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু সে মনে রাখতেছে যে নেহালের ভ্যালু হচ্ছে এই কয়টা, কি কি, 100, নেহাল আর 1, এগুলো সে মনে রাখে। আবার নির্ঝরকে দিয়ে সে মনে রাখে যে নির্ঝর হচ্ছে 200, নির্ঝর আর 2। তো এখন আপনি যখন এখানে ডিসপ্লে করবেন, যখন যাকে দিয়ে ডিসপ্লে করবেন তার ভ্যালুগুলো এখানে প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে যেহেতু x দিছি তার মানে x ডট এই নামগুলো দিতে হবে, ঠিক আছে। তারপরে আমরা দিব কি, x ডট, এখন ছোট হাতের না বড় হাতের, বড় হাতের, কারণ বামেরটার ভিতরে ইনিশিয়াল হয়েছে মানে ঢুকাইছে, তাহলে ওটাকে কল করলে আমরা ওটার পাবো, ঠিক আছে। সবাই কি বুঝতেছি, শিওর, x ডট রো। এখন যখন আমরা এখানে কল করব, এখানে তো আর রিটার্ন করতেছি না, রাইট, এখানে কি করতেছি, কল করতেছি। তো তাহলে দুইবার যখন কল করব তখন দেখবেন তাদের ডেটাগুলো সিরিয়ালে আসতেছে, 100, নেহাল 1। এখন আপনি সিরিয়ালি না নিয়ে যদি এরকম করেন যে নেহালের টাকা নেম, তারপরে হচ্ছে তার রোল আর টাকা, রোল আর হচ্ছে টাকা, এভাবে যদি প্রিন্ট করতে চান তাও করতে পারেন,
কারণ ভ্যালুগুলো উলটপালট করে নেহালের 1 নাম্বার রুল একটা এখন আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে আরেকটা কাম করব, সেটা হচ্ছে এটার উপরে লিখে দিব যে কোনটা কার ভ্যালু, ঠিক আছে? তাহলে লিখতে পারেন। তাহলে কিভাবে লিখবেন? তাহলে এরকম হবে যে প্রিন্ট, একটা হচ্ছে নেম, এটা হচ্ছে রোল, তারপর এটা হচ্ছে টাকা। এখন দেখেন সুন্দরভাবে সিরিয়ালি জিনিসটা চলে আসছে, যে নেমের নিচে নেমগুলো আছে, রোলের নিচে রোলগুলো আছে, টাকার নিচে টাকা। তাহলে এইভাবে আমরা কি করব, অবজেক্টগুলোকে তৈরি করব এক লাইনে। এটা ডাটাবেসে যায় হিট করবে, তখন এইরকম ভাবে এগুলো কি হবে, একটা ডাটাবেসের ভিতরে জমা হবে। বুঝতে পারছি? তো এইভাবে অবজেক্ট আর ক্লাসের কাজ হয়। তাহলে এক লাইনে ডেটা পাঠিয়ে আমরা কি করতে পারতেছি, ডাটাবেসের ভিতরে ডেটাগুলোকে স্টোর করতে হবে। না হলে এটাকে কি করতে হইতো, এক একটা ভ্যারিয়েবলের ভিতরে ঢুকায়ে তারপর ওখানে পাস করতে হইতো। এটা আমাদের জন্য অনেক কষ্টকর হতো। এতটুকু জিনিসটাকে আমি আরেকটু ভেঙে বলতাম, কিন্তু আমাদের বুঝতে গেলে একটু সময় লাগবে, এজন্য আমি জাস্ট ফাইনালে চলে গেছি। ঠিক আছে, এটাকে আরেকটু হয়তো বা ডিটেলসে ভেঙে বলতাম। তো আপাতত আমাদের দিন শেষে এটাই লাগবে, যে এক লাইনে কিভাবে আমরা কি করতে পারছি, ভ্যালুগুলোকে ডাইরেক্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে ডেটাবেজে হিট করাতে পারছি। বুঝতে পারছি? আবার যখন আপডেট করব তখন আবারও এইভাবেই ডেটাগুলোকে পাঠিয়ে দিব, আপডেট হয়ে যাবে। তখন আপডেট করার সময় কি করব, জাস্ট খালি কোথায় আপডেট করব ওইটাকে হোয়ার দিয়ে অ্যাড করে দেব, আর কিছু না। আগে ওটাকে খুঁজে নিয়ে এসে ওটার ভিতরে অ্যাড করে দেব। সবাই কি বুঝতে পারছি? তাহলে এইভাবে ডাটাবেজে আসলে কি হয়, তাহলে এইরকম একটা জিনিসকে তৈরি করতে হয়। তো এইরকম একটা জিনিস, যেহেতু আমরা এটা শিখে গেলাম আজকে, যেহেতু 8:15 বাজে, তা আমাদের হাতে 15-20 মিনিট সময় আছে। আমরা এখন কি করব, একটা জ্যাঙ্গো বানাবো, একটা মডেল বানাবো, ওই মডেলের ডেটাটাকে আমরা পাঠাবো। এটা কি দেখছিলাম? আচ্ছা, তাহলে আমরা এটা, এই ভিডিওটা অফ করে দেই, ওপির জন্য রেখে দেই।